জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরে গিয়ে ফল কি? পৃথিবীতে কেই বা কার? আজ আপনারা শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প পোস্টমাস্টার। নতুন পরিবেশে আসা এক শহুরে পোস্টমাস্টার এবং তার ছোট্ট সহকারী রতনের মধ্যেকার এক নিবিড় সম্পর্কের সূক্ষ্ম বর্ণনা দেয় এই গল্পটি। এই গল্প শুধু একটি মানবিক সম্পর্কের কথাই বলে না, বরং বিচ্ছেদ ও শূন্যতার এক সার্বজনীন অনুভূতির প্রতিধ্বনি করে। তাহলে চলুন আজকের গল্পটি শুনে নেওয়া যাক। উলাপুর গ্রাম। গ্রামটি অতি সামান্য। প্রথম চাকরি পেয়েই পোস্টমাস্টারকে আসতে হয়েছে কলকাতা থেকে এই সামান্য গ্রামে। কাছেই একটি নীলকুঠি আছে। সে কুঠি সাহেব অনেক জোগাড় করে এই পোস্ট অফিসটি স্থাপন করেছে। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙ্গায় তুললে যে অবস্থা হয়, এই গণ্ডগ্রামে এসে পোস্টমাস্টারেরও ওই একই দশা হয়েছে। একখানি আটচালার মধ্যে তার অফিস, কিছু দূরে একটি পানা পুকুর এবং তার চারপাশে জঙ্গল। কুঠিরের গোমস্তাসহ যেসব কর্মচারী আছে তারা কেউ ভদ্রলোকের সাথে মিশবার উপযুক্ত নয়। বিশেষত পোস্টমাস্টার কলকাতার ছেলে, তাই ভালো করে মিশতে জানে না। সে অপরিচিত স্থানে গেলে হয় রেগে যায়, না হয় চুপটি করে থাকে। এই কারণে স্থানীয় লোকের সাথে তার মেলামেশা হয়ে ওঠে না। অথচ হাতে কাজ বেশি নেই, তাই সে ফাঁকা সময়ে দু একটি কবিতা লিখতে চেষ্টা করেছে, কিন্তু তা বেশি দূর এগোতে পারেনি। তাই সে তরু পল্লব এবং আকাশের মেঘের দিকে তাকিয়েই সারাদিন কাটিয়ে দেয়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য রজনীর কোনো দৈত্য এসে এক রাতের মধ্যে সমস্ত গাছপালা কেটে ফেলে বাঁকা রাস্তা বানিয়ে দিত, তবে এই আদমরা ভদ্র সন্তানটি পুনরায় নবজীবন লাভ করতে পারে। আমাদের পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজেকে রেঁধে খেতে হয় এবং গ্রামের এক অনাথা মেয়ে তার কাজকর্ম করে দেয় বলে সেও একটু খেতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12 কি 13। বিবাহে বিশেষ কোনো সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর থেকে ধোঁয়া উঠত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকত, দূরে গ্রামের বাউলের দল খোল করতাল নিয়ে গান শুরু করত। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। তখন অন্ধকার ঘরে ক্ষীণ প্রদীপের আলোয় পোস্টমাস্টার ডাক দিতেন, রতন। দরজায় বসে রতন যেন এই ডাকেরই অপেক্ষা করত। কিন্তু রতন এক ডাকেই ঘরে আসতো না। সেখান থেকে সে বলে উঠত, কি গো বাবু, কেন ডাকছ? তুই কি করছিস? এখনই হেসেলের চুলো ধরাতে যাইতে হইব। তোর চুলো পরে ধরাবি, আগে আমাকে তামাক সেজে দে। সঙ্গে সঙ্গে রতন গাল ফুলিয়ে কলকিতে ফু দিতে দিতে ঘরে প্রবেশ করত। আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাবাকেই বেশি মনে পড়ত রতনের, কারণ মায়ের চেয়ে বাবা তাকে বেশি ভালোবাসত। সন্ধেবেলায় বাবা ফিরে আসতো যখন, সে সময়কার কিছু সন্ধেবেলার স্মৃতি তার এখনও মনে আছে। ক্রমে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে এসে বসে থাকত। রতনের মনে পড়ত তার এক ছোট ভাই ছিল। অনেক দিন আগে তারা দুজনে মিলে ভাঙা ডালকে ছিপ হিসেবে ধরে খালের ধারে মিছিমিছি মাছ ধরার খেলা করত। অন্যান্য গুরুত্বপূর্ণ কথার চেয়ে রতনের এই কথাটি বেশি করে মনে পড়ত। কিন্তু কেন যে মনে পড়ত তা রতনের জানা ছিল না।
এই রকম অনেক কথাতে রাত হয়ে যেত। পোস্টমাস্টারের আর রান্না করার মন চাইতো না। রতন ঝটপট করে কয়েকটি রুটি সেঁকে আনতো, তা দিয়েই দুজনের রাতের আহার হয়ে যেত। এইভাবেই কোনো রকমে তাদের দিন চলে যেত। একদিন সন্ধ্যাবেলায় পোস্টমাস্টার মা, ছোট ভাই এবং দিদির কথা বলতো, এবং প্রবাসে এসে তাদের জন্য যে তার হৃদয় ব্যথায় ভরে ওঠে সে কথা কোনো মতেই কুটিরের গোমস্তাদের বলা যায় না। কিন্তু এই মেয়েটির কাছে সে অকপটে তা স্বীকার করত। রতনও মনে মনে তাদের ছবি কল্পনা করে নিত। কথোপকথনের সময় রতন চিরপরিচিতের মতো তাদের মা, দিদি বলে সম্বোধন করত। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দুপুরে কোমল এক বাতাস বইছিল। সে সময় বাতাসে এক প্রকার গন্ধ নাকে আসছিল। মনে হচ্ছিল যেন ধরনীর উষ্ণ নিঃশ্বাস গায়ে এসে লাগছে, এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি একটানা সুরেলা কণ্ঠে প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ সুরে বারবার আবৃত্তি করে চলেছিল। পোস্টমাস্টারের হাতে কোনো কাজ ছিল না। প্রকৃতির রূপ দেখে বারবার তার মনে হচ্ছিল, ইস, অত্যন্ত আপন কেউ যদি এখন কাছে থাকতো তাহলে বেশ লাগতো। ওই পাখিটি যেন বারবার ওই কথাই বলে চলেছে। কেউ বিশ্বাস করবে না এবং কেউ জানতেও পারবে না, কিন্তু এই ছোট্ট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ দুপুরে দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হতো। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাক দিতেন, রতন। রতন তখন পেয়ারা তলায় বসে পা ছড়িয়ে দিয়ে পেয়ারা চিবোচ্ছিল। প্রভুর কণ্ঠস্বর শুনতে পেয়ে হাঁপাতে হাঁপাতে ছুটে এসে বলল, দাদাবাবু, ডাকছো? বুঝলি রতন, তোকে আমি একটু একটু করে পড়া শেখাব। এই বলে সমস্ত দুপুর দুজনে মিলে সরেয় সরেয়া করল। আমার সাথে সাথে বল, সরি ও সরিয়া। স্বরে অ, স্বরে আ। কর বন নরগণ। কর পন নরগণ। স্বরে আ আর ম, আম। জয় আকার ম, জাম। এইভাবে শ্রাবণ মাস এলো। বর্ষার যেন কোনো অন্ত নেই। খাল, বিল, নালা জলে পরিপূর্ণ। সবসময় বৃষ্টি ও ব্যাঙের ডাকার শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় বন্ধ। নৌকায় করে হাটে যেতে হয়। এরকমই একদিন সকালে খুব বৃষ্টি হচ্ছে। পোস্টমাস্টারের ছাত্রীটি দুয়ারে বসে তার ডাকের অপেক্ষা করছিল, কিন্তু অন্য দিনের মতো ডাক শুনতে না পেয়ে রতন পুঁথি হাতে নিয়ে ঘরে প্রবেশ করে দেখল পোস্টমাস্টার বিছানায় শুয়ে আছে, বিশ্রাম করছে। ভেবে বেরোতে যাবে এমন সময় সহসা পেছন থেকে ডাক শুনতে পেল, রতন। দাদাবাবু, ঘুমাচ্ছিলে? শরীরটা ভালো লাগছে না, একটু কপালে হাত দিয়ে দেখতো। এইরকম নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগাক্রান্ত শরীরে একটু সেবা পেতে ইচ্ছে করে। তপ্ত কপালের ওপর শাখা পড়া কোনো কোমল হাতের স্পর্শ পোস্টমাস্টারের মনে পড়ে। তখন থেকে বালিকারতন আর বালিকা রইল না। সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করে বসল। ডাক্তার ডেকে আনলো, যথাসময়ে সব ঔষধ খাওয়ালো, সঠিক পথ্য রেঁধে দিল। সারা রাত্রি মাথার পাশে বসে বারবার জিজ্ঞেস করতে লাগলো, দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? রতনের সেবায় বহুদিন পর পোস্টমাস্টার শীর্ণ শরীরে রোগশয্যা ত্যাগ করে উঠলেন এবং মনে মনে ঠিক করলেন, এখানে আন্ন, যেমন করে হোক বদলি নিতেই হয়। এই বলে তৎক্ষণাৎ কলকাতার কর্তৃপক্ষের কাছে বদলির জন্য দরখাস্ত করলেন। রোগ সেবা থেকে নিষ্কৃতি পেয়ে রতন আবার দরজায় নিজের সহস্থান অধিকার করল, কিন্তু পূর্বের মতো আর তার ডাক আসে না। মাঝে মাঝে সে উঁকি মেরে দেখে পোস্টমাস্টার অন্য মনস্ক হয়ে কি যেন ভাবছে। রতন যখন প্রভুর আহ্বান প্রত্যাশা করছে, ঠিক সেই সময় পোস্টমাস্টার অধীর চিত্তে দরখাস্তের উত্তর প্রতীক্ষা করে বসে আছে। রতন দুয়ারে বসে অনেকবার তার পুরনো পড়া পড়ল, কেননা যেদিন ডাক আসবে সেদিন যদি সে যুক্ত অক্ষরে গোলমাল করে দেয়, এই আশঙ্কা তার মনে বাসা বেঁধেছিল। অবশেষে সপ্তাহখানিক পর একদিন সন্ধ্যাবেলা তার ডাক পড়ল। রতন। উদ্বেলিত হৃদয়ে ঘরে প্রবেশ করে রতন বলে উঠল, দাদাবাবু, আমায় ডাকছিলে? রতন, কালই আমি যাচ্ছি কোথায় যাচ্ছ? কলকাতায়। কবে ফিরবে?
আর ফিরব না। রতন আর কোনো কথা জিজ্ঞেস করতে পারল না। পোস্টমাস্টারই নিজে থেকে বলে উঠলেন, কলকাতায় বদলির দরখাস্ত করেছিলাম, কর্তৃপক্ষ তা মঞ্জুর করেছে, তাই কাজে জবাব দিয়ে বাড়ি যাচ্ছি। অনেকক্ষণ কেউ আর কোনো কথা বলল না, শুধু মিটমিট করে প্রদীপ জ্বলতে লাগলো এবং টপ টপ করে ঘরের জীর্ণ চাল ভেদ করে জল একটি মাটির পাত্রে এসে পড়তে লাগলো। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রুটি বানাতে গেল, কিন্তু আজ অন্য দিনের মতো তাড়াতাড়ি হলো না। কি সব চিন্তা রতনের মাথায় ঘুরপাক খেতে থাকলো। পোস্টমাস্টার খাওয়া হলে পর মেয়েটি তাকে জিজ্ঞেস করলো, দাদাবাবু, আমার তোমাদের বাড়ি নিয়ে যাওয়া? সে কি করে হবে? ব্যাপারটা যে কি কারণে অসম্ভব তা মেয়েটিকে বলা আবশ্যক বলে মনে করল না পোস্টমাস্টার। রাতে রতনের কানে শুধু বাজতে লাগলো পোস্টমাস্টারের ব্যঙ্গ। সে কি করে হবে? সে কি করে হবে? ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল ঠিকমতো তোলা আছে। কলকাতার অভ্যেস মতো তিনি তোলা জলে স্নান করতেন। তিনি কখন রওনা হবেন সে কথা রতন জানতে পারেনি, তাই রতন রাত্রেই নদী থেকে তার জন্য স্নানের জল এনে রেখেছিল। স্নান সেরে পোস্টমাস্টার রতনকে ডাক দিলেন। রতন এসে প্রভুর মুখের দিকে তাকিয়ে রইল। রতন, আমার জায়গায় যেই আসবে তাকে আমি বলে দিয়ে যাব, তিনি তোকে আমার মতোই যত্ন করবেন, তোকে কিছু ভাবতে হবে না। রতন প্রভুর অনেক তিরস্কার মুখ বুজে সহ্য করেছে, কিন্তু এই নরম কথা সে সহ্য করতে পারল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠে বলে উঠল, না না, তোমার কাউরে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না। পোস্টমাস্টার রতনের এই রূপ কখনো দেখেনি, তাই অবাক হয়ে রইল। আপনারা শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত ছোট গল্প পোস্টমাস্টার। গল্পটি কেমন লাগছে তা আমাদের জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক গল্পের বাকি অংশ। নতুন পোস্টমাস্টার আসলেন, তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরাতন পোস্টমাস্টার যাত্রার জন্য তৈরি হয়ে রতনকে আবার ডাক দিলেন। রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাওয়ার সময় তোকে কিছু দিয়ে যাচ্ছি, তোর এতে দিন কয়েক চলবে। কিছু পথখরচা বাদে তার বেতনে যত টাকা পেয়েছিল তা সে পকেট থেকে বের করে রতনের হাতে দিল। তখন রতন ধুলোয় পড়ে তার পা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলতে লাগলো, দাদাবাবু, তোমার দুটো পায়ে পড়ি, তোমার দুটো পায়ে পড়ি, আমার লগে কাউরে কিছু ভাবতে হবে না। পোস্টমাস্টার দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতে ব্যাগ, কাঁধে ছাতা, টিনের প্যাটরা তুলে নিয়ে নৌকাভিমুখে রওনা হলেন। পোস্টমাস্টার নৌকায় উঠলেন, নৌকো ছেড়ে দিল। তখন বর্ষা বিস্ফারিত নদীর জল চারিদিকে যেন ছলছল করতে লাগলো। পোস্টমাস্টার তার হৃদয়ে হঠাৎ একটি বেদনা অনুভব করতে লাগলেন। একটি সামান্য গ্রাম্য মেয়ের মুখ বারবার তার মনের মধ্যে ভেসে উঠতে লাগলো। একটিবার তার ইচ্ছে হলো ফিরে চলে যাই, গিয়ে সেই অনাথিনীকে সঙ্গে নিয়ে আসি। কিন্তু ততক্ষণে নৌকার পালে বাতাস লেগেছে। বর্ষার স্রোতে নৌকো গ্রাম অতিক্রম করে নদীকূলের শ্মশানে এসে পড়েছে। সহসা পোস্টমাস্টারের মনে উদয় হতে লাগলো। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরে গিয়ে ফল কি? পৃথিবীতে কেই বা কার? ফুল নাই সীমা নাই, অথই দরিয়া হে পানি, দিবসে
শীতে ডাকে দিয়া হাত সাহানি রে। কিন্তু রতনের মনে সেই রূপ কোনো তত্ত্বের উদয় হলো না। সে কেবল পোস্ট অফিস গৃহের চারিদিকে ঘোরে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। রতন ভাবে দাদাবাবু যদি একদিন ফিরে আসে, এই ক্ষীণ আশা নিয়ে সে আর সেখান থেকে পালাতে পারে না। হায়রে মানব হৃদয়ে ভ্রান্তি কিছুতেই ঘোচে না। অবশেষে একদিন সমস্ত নাড়ি কেটে রতন পালিয়ে যায় এবং দ্বিতীয়বার ভ্রান্তি বশে পড়বার জন্য তার চিত্ত আবার ব্যাকুল হয়ে ওঠে। এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পোস্টমাস্টার। রেডিও রূপান্তর, পরিচালনা ও আবহ সঙ্গীতে আমি বিশ্বজিৎ। যারা কণ্ঠ দিয়েছে সুরজিৎ, সঙ্গীতা এবং আমি বিশ্বজিৎ। আমরা ধন্যবাদ জানাই আমাদের বাউল শিল্পী এবং আমাদের রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে। যারা বাউল গান করেছেন তারা হলেন শুভ্রজিৎ এবং শুভ, এবং অসাধারণ রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করেছেন অনুষ্কা। আর আমাদের পোস্টারটি ডিজাইন করেছেন সুদীপা। আজকের গল্প কেমন লাগলো তা আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর এর পরবর্তীতে আপনারা কী ধরনের গল্প শুনতে চান তাও আমাদের জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর গল্প শুনতে থাকবেন।